ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আমরা বিগত দিনের যে ক্লাসগুলো এখানে হয়েছে, যে পার্ট আমরা শিখেছি তার মধ্যে আমরা পার্টস অফ স্পিচ শিখেছি। আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব প্রত্যেকটা এলাবোরেটলি আলাদা আলাদা শিখেছি, তাদের ভাগ শিখেছি। আমরা পার্সন শিখেছি, জেন্ডার শিখেছি। বিশেষ করে যারা একদম 3, 4, 5, 6 যারা আছো, যারা সেইভাবে গ্রামার শিখতে পারছো না, তাদের বেসিকটা শেখানো হয়েছে। যারা শিখেছো তারাও হালকা রিভাইজ হয়ে গেল। ভবিষ্যতে আমরা প্রত্যেকটা পার্টের উপরে এলাবোরেটলি আরো বড়ভাবে একটা ভিডিও নেব, কিন্তু আমরা চাচ্ছি আস্তে আস্তে যেটা আমাদের বেসিক আছে বেসিকটা অ্যাডভান্সে নিয়ে যাওয়ার পরেই প্রত্যেকটা বিষয়ে আলাদা করে আমরা এক একটা নাউনের উপরে একটা ভিডিও, প্রোনাউনের ভিডিও এইভাবে পাবো। এখন আমরা একটু শর্টে তাড়াতাড়ি যাতে তোমাদের শেখানো যায় সেই চেষ্টা করছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেন্স, বাংলায় যাকে বলা হয় ক্রিয়ার কাল। টেন্স তোমরা জানো, যে কোনো বইতে যেখানেই পাবে, জানাটা ম্যাটার না, শেখাটা ম্যাটার। টেন্স 3 প্রকার আমরা সবাই জানি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর ফিউচার টেন্স। এটা তো আমরা সবাই জানি। প্রেজেন্ট টেন্স মানে আমরা সবাই জানি কি, বর্তমান কাল। পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, আর ফিউচার মানে ভবিষ্যৎকাল। তিনটে টেন্স। এবার এই প্রত্যেকটা টেন্স আমরা যেগুলো আছে, প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। আমরা সেটা লিখবো, তাহলে 4 ভাগে যদি ভাগ করা হয় আমরা টোটাল 12খানা টেন্স শিখবো, এবং তারও অনেক ভাগ আছে, আমরা আস্তে আস্তে আসছি। এবার প্রত্যেকটা টেন্সকে যে 4 ভাগে ভাগ করা হয় সেগুলো লিখে দেই। একটা আছে ইনডেফিনাইট। এটাকে বলা হয় ইনডেফিনাইট বলতে সাধারণ চিরন্তন সত্য এইসব ধরনের কথা, যেটা সাধারণ নিত্যনৈমিত্তিক দিনে আমাদের হয়। 2 হচ্ছে কন্টিনিউয়াস মানে যেটা কন্টিনিউ চলছে, চলমান। 3 হচ্ছে পারফেক্ট। আর 4 পারফেক্ট কন্টিনিউয়াস। এই এর মধ্যে ইনডেফিনাইট মানে আমি কি বললাম, যেটা হচ্ছে সাধারণ একটা টেন্স। কন্টিনিউয়াস মানে ঘটমান। পারফেক্ট মানে হচ্ছে পুরাঘটিত। বাংলাটাও তোমরা জেনে নাও, বাংলাটা না শিখলে, আমরা বাঙালি, বাংলা থেকে না শিখলে সে আমাদের শেখার পূর্ণতা পাবে না। আমাদের প্রত্যেকটা জিনিসের বাংলাটা শিখতে হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস পুরাঘটিত ঘটমান। এটা হচ্ছে আমাদের টেন্সের পরিকাঠামো, টেন্সের যে ভাগ, এই ভাগের উপরে নির্ভর করে আমাদের প্রত্যেকটা টেন্সের এই ভাগগুলো আছে। আমরা যখন আজকের থেকে প্রেজেন্ট টেন্স শিখবো, প্রেজেন্ট টেন্সের ইনডেফিনাইট, প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস, প্রেজেন্ট টেন্সের পারফেক্ট, প্রেজেন্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে পাস্ট এবং ফিউচারের প্রত্যেকটা টেন্স শিখবো। 3 ইন্টু 4 আমরা 12খানা টেন্স শিখবো। এই 12খানা টেন্সের আমরা ধাপে ধাপে শিখবো। এবারে আমরা আসি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে আমরা শিখছি প্রথম আজ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাংলা আমরা বলতে পারি সাধারণ বা অভ্যাসগত বর্তমান কাল। এবার আমরা শেখার আগে যেটা আমাদেরকে জানতে হবে, প্রেজেন্ট ইনডেফিনাইটটার সংজ্ঞা কি বা কিভাবে বুঝবো কোনটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমাদের বর্তমান কাল মানে বর্তমান সময়ে কোনো কাজ অভ্যাসগত, মানে আমরা যেটা প্রতিনিয়ত করি। মা রান্না করে, বাবা বাজারে যান, বাবা অফিসে যান, আমি পড়াশোনা করি, ভাই খেলা করে, পাখিরা ওড়ে, বৃষ্টি পড়ে। এই যে কথাটা আমরা সাধারণত যেটা হয়,
সেই যে জিনিসটা, এবং যেটা চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব থেকে ওঠে, রাতে চাঁদ দেখা যায়, এরকম যে কোনো একটা কথা যেটা সাধারণ অভ্যাসগত, সেটাই আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে আসবে। আমাদের যেটা মূলত আমাদের শিখতে হবে, আমি সেখানে আসছি। এটা হচ্ছে বাংলায় চেনার উপায়। অর্থাৎ আমি বাংলা একটা বাক্য যখন আমরা ট্রান্সলেশন শিখবো, বাংলা বাক্য দেখে কি করে বুঝবো এটা কোন টেন্স? আমরা তো 3টে টেন্সের তার 4টে ভাগ 12খানা টেন্স শিখবো, তাহলে আমাকে তো জানতে হবে বাংলা বাক্যটা পড়ে যে এটা কোন টেন্স। সেটা জানতে গেলে আমাদের সব থেকে যেটা বেশি মন দিয়ে জানতে হবে, শিখতে হবে, সেটা হচ্ছে বাংলায় চেনার উপায়। প্রত্যেকটা টেন্সেই আমরা বাংলায় চেনার উপায় শিখব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আমরা বাংলায় কিভাবে চিনব? তোমাদের আমি আগেও বলেছি, আজও বলছি, তোমরা যারা প্রতিদিন ভিডিওটা দেখে সেটা পাঠ পাঠ করে ডায়েরিতে লিখবে, এবং তাতে পরবর্তীতে আমরা আবার একটা করে যখন রিভাইজ দেবো, আরো ভালো করে এলাবোরেটলি বোঝাবো, তখন কিন্তু তোমাদের ওটাই সুবিধা হবে। বাংলায় চেনার উপায় হচ্ছে ক্রিয়াপদ, বাংলার ক্রিয়াপদ, ইংরেজিতে যেটাকে বলা হয় ভার্ব, এই ক্রিয়াপদের শেষে এ অন্তুস্থ হর্ষই, করে, করি, করো, ইত্যাদি থাকবে। মানে কেমন হলো? ক্রিয়াপদের শেষে এ অন্তুস্থ হর্ষ, আবার কি জিনিস কিভাবে থাকবে, এটা আমরা উদাহরণে শিখছি। তার আগে একটা যে বিষয়টা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমরা বুঝবো কি করে কোনটা ক্রিয়াপদ বাংলায়। ক্রিয়াপদ মানে আমরা শিখেছি আগে, ক্রিয়াপদ মানে যে পার্টস অফ স্পিচ দিয়ে কোনো কাজ করা, কোনো অ্যাকশন বোঝায়। অ্যাকশন, কাজ করা মানে নাঙল চষা বা কোনো কঠোর পরিশ্রম করাটাই কাজ করা। আমরা ঘুমাই, এটাও কাজ করা, ঘুম থেকে ওঠা, এটাও কাজ করা, গান শুনি, এটাও কাজ করা। সেই ক্রিয়াপদ, এবার সেই ক্রিয়াপদের শেষে দেখতে হবে আমাদের এই ধরনের কথাগুলো থাকে কিনা। তাহলে কেমন? আমরা আগে এবার তাহলে গঠন শিখে নেই, কিভাবে আমি একটা বাক্য, বাংলা বাক্য আমি ইংরেজিতে লিখব। গঠন 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 হচ্ছে, ভালোভাবে দেখে নিও, প্রথমে হচ্ছে সাবজেক্ট। এবার সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে একটা বাংলা, ইংরাজি হোক বাংলা হোক, সেই যে বাক্য থাকবে তার কর্তা, সেই যে কাজটা যে করছে, সেটাই হচ্ছে সাবজেক্ট। প্লাস ভি ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবার প্রেজেন্ট ফর্ম কি জিনিস সেটা এখনই বলে দিচ্ছি আমি। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এস বা ইয়েস প্লাস অবজেক্ট। একটু দেখে নাও, তাহলে কি লিখলাম আমি? সাবজেক্ট লিখলাম, যেটা হচ্ছে কোনো বাক্যের কর্তা, তার সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপরের অক্ষরটা, তারপরে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হতে পারে, তারপরে আসছে অবজেক্ট। এইবার একটা প্রশ্ন হতে পারে যে আমি কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট কিভাবে চিনব? এটা একটা ভালো প্রশ্ন। তাহলে সাবজেক্ট চেনার উপায় কি? সাবজেক্ট কিভাবে চিনব? আমরা যে ভার্ব বা ক্রিয়াপদ থাকবে বাক্যে, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, এটা লিখে নেবে ডায়েরিতে। প্রশ্ন করব। সাবজেক্ট কিভাবে চিনব? যে আমরা যে ভাত থাকবে, যে আমি ভাত খাই, কে ভাত খায়, কারা ভাত খায়, এমন ভাবে প্রশ্ন করব। প্রশ্ন করার পরে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়? ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আর অবজেক্ট কিভাবে পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়
অবজেক্ট কিভাবে পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায় ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, দিয়ে প্রশ্ন করব। তাহলে অবজেক্ট কিভাবে চিনবো? আমরা যে ক্রিয়াপদটা বাংলা বাক্যে খুঁজে পাবো সেই ক্রিয়াপদের কে আমরা প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, তাহলে আমরা তার অবজেক্টটা খুঁজে পাবো। আর একটা বিষয় যেটা বলে দিই, আমরা এবার থেকে এই ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখবো না, যেহেতু ভার্বের 3টে ফর্ম তোমরা জানো। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভার্বের এই 3টে ফর্ম আছে। যেমন আমরা জানি একটা প্রেজেন্ট ফর্মে কেমন আছে, একটা ডু যেমন হয়, পাস্ট ফর্মে ডিড, আর পাস্ট পার্টিসিপেলে ডান। এটা আমাদের পড়তে হবে, যে কোনো গ্রামার বই খুললেই ভার্বের এই 3টে ফর্ম পাওয়া যাবে এবং সেগুলো আমাদেরকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। তাহলে প্রেজেন্ট ফর্মকে আমরা এবার থেকে প্রেজেন্ট ফর্ম না বলে আমরা V1 বলবো, পাস্ট ফর্মকে আমরা V2 বলবো, আর পাস্ট পার্টিসিপেল ফর্মকে আমরা V3 বলবো সংক্ষেপে। এটা একটু মাথায় রাখবে। প্রেজেন্ট ফর্মকে আমরা V1 বলবো, পাস্ট ফর্মকে V2 বলবো, আর পাস্ট পার্টিসিপেল ফর্মকে V3 বলবো। বলার সময় যদি V1 V2 V3 বলি তাহলে বুঝে নেবা যে আমরা কাকে কোনটা বলছি। যাক, তাহলে গঠন কি শিখলাম? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট, তার সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1, তার সঙ্গে এস বাই এস বসতে পারে ভার্বের সঙ্গে, আর অবজেক্ট। এবার একটা উদাহরণ শিখি, সোজা থেকে শিখি। সব থেকে সোজা উদাহরণ এবং যে উদাহরণটা প্রত্যেকে বাঙালি যারা, তারা যখন ইংলিশ গ্রামার শিখেছি তখন আমরা এই উদাহরণ দিয়ে শিখেছি সবাই। সেটা হচ্ছে রাম ভাত খায়। তাহলে একটা বাক্য আমাকে ইংরেজিতে লিখতে হবে। আমরা যারা জানি তাদের কাছে সোজা, তোমরা যারা শিখছো তাদের কাছে একটু কঠিন হবে প্রথম প্রথম। তাহলে আমাকে কি লিখতে হবে? গঠনে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। তাহলে এই বাক্যে সাবজেক্ট কিভাবে জানা যায়? আমি উপরে লিখে দিয়েছি, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে ভার্বকে, এর মধ্যে কাজ করা কোনটা? রাম বললে কি কাজ করা হচ্ছে? হচ্ছে না। ভাত বললে কাজ করা হচ্ছে? হচ্ছে না। খায়, খাওয়াটা একটা কাজ। তাহলে এই খাইকে প্রশ্ন করি আমরা কে বা কারা। কে খায়? রাম খায়। তাহলে এই রামটা হচ্ছে সাবজেক্ট। এবার অবজেক্ট চিনতে হবে, অবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? কি বা কাকে দিয়ে। তাহলে আবার ভার্বকে প্রশ্ন করি, কি খায়? কাকে খায়? এখানে কাকে খায় উত্তর নেই, কিন্তু কি খায়ের উত্তর পেয়েছি, ভাত। এটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর এটা আমরা আগেই জানি এটা ক্রিয়াপদ, অর্থাৎ ভার্ব। তাহলে বাংলায় এখানে কিভাবে আছে দেখো গঠনটা, বাংলায় সাবজেক্ট অবজেক্ট ভার্ব, বাংলায় যে কোনো বাক্য এই গঠনেই থাকে। আমাদেরকে কি করতে হবে? আমাদের করতে হবে এস প্লাস ভি প্লাস ও, যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা যেভাবে আছে, অনেকে যারা প্রথম শিখে পরপর নিচে নামিয়ে দিই, রাম রাইস ইট, এরা কিন্তু না। আমরা এস এর গঠনটা বাংলার সঙ্গে ইংরাজির এখানেই আলাদা। বাংলায় হয় এস প্লাস ও প্লাস ভি, আমাদের হবে, আমরা ইংরাজিতে শিখবো এস প্লাস ভি প্লাস ও। তাহলে এই গঠনে এটা তাহলে করলে কেমন হবে? তোমরা নিজেরাই অনেকে করতে পারবে যারা করছো। তাহলে প্রথমে রাম, এবার ভার্ব বসবে, ভার্ব কি? খাওয়া, ইংরাজি ইট। এবার এস বাই এস, এস বাই এস কেন? এস বাই এস আছে বলে এস বাই এস বসবে এরম ব্যাপার না। এস বাই এস বসতেও পারে, না বসতে পারে। কিভাবে বসবে পরবর্তীতে শিখছি। আপাতত ধরে নাও এখানে রাম আমি বসাচ্ছি, কেন বসাচ্ছি পরে শিখছি। রাম ইটস রাইস। এবার এস বাই এস কখন বসে, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা ভালো করে না শিখলে প্রত্যেকটা পদে পদে আমরা এই টেন্সটা ভুল করব। এস বাই এস কখন বসে? এস বাই এস কখন বসে? কখন বসে? যখন সাবজেক্ট এখানে সাবজেক্ট হিসেবে ভার্বের সঙ্গে এস বাই এস বসবে। সাবজেক্ট থার্ড পারসন হবে,
থার্ড পার্সন হবে। থার্ড পার্সন কোনগুলো আমরা যেদিন পার্সন শিখেছি সেখানে ভালোভাবেই বলা আছে, তোমরা পারলে পুরোনো ভিডিওতে যাও, থার্ড পার্সনটা দেখে নাও। আমি বলছি দাও আরেকবার ওটা শিখে নাও। থার্ড পার্সন হতে হবে প্লাস সিঙ্গুলার নাম্বার হতে হবে, এটাও আগের ভিডিওতে শেখানো আছে। আগের ভিডিওগুলো এই একইভাবে দেখে নিও, তাহলে আরেকবার রিভাইজ হয়ে যাবে। সিঙ্গুলার নাম্বার হতে হবে। থার্ড পার্সন কোনগুলো? থার্ড পার্সন হচ্ছে আই, উই, ইউ। এই তিনটে ওয়ার্ড বাদে পৃথিবীতে যত নাউন বা প্রোনাউন আছে সবই হচ্ছে থার্ড পার্সন। আই, উই আর ইউ বাদে যত নাউন প্রোনাউন আছে পৃথিবীতে সেগুলো হতে পারে। যেমন কি হতে পারে? হি হতে পারে, ইট হতে পারে, দে হতে পারে, রাম হতে পারে, স্টুডেন্ট হতে পারে, যা খুশি যত ওয়ার্ড আছে, ব্ল্যাকবোর্ড এটাও হতে পারে, যে কোনো নাউন বা প্রোনাউন। থার্ড পার্সনটা আমরা জানি কি জিনিস। এবার হচ্ছে সিঙ্গুলার, এটা তো আরো সোজা। সিঙ্গুলার মানে সংখ্যা হতে হবে এক, মানে একজনকে বোঝাতে হবে, একজনকে বোঝাতে হবে। আর আই, উই, ইউ বাদে যে কোনো নাউন প্রোনাউন হতে হবে। তাহলে আমাদের এখানে কি আছে? রাম আছে। রাম অবশ্যই আই, উই, ইউ না, এটা তাহলে থার্ড পার্সন হচ্ছে। আর রাম বলতে একজনকেই বোঝাচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার হচ্ছে। তাহলে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হবে তখনই ভার্বের সঙ্গে এস বাই এস বসবে, নয়তো বুঝবে না। আশা করি মোটামুটি ক্লিয়ার হলো। আমরা আরো দুটো একটা উদাহরণ শিখবো। একটু কঠিন উদাহরণ শিখি। তিনি আমাকে পেন দিলেন, আচ্ছা দেয়, তিনি আমাকে একটি পেন দেয়। আমি যেভাবে, যেহেতু বাংলা চ্যানেল উপরে অন্তস্থা দিয়েছি, আমি সেই হিসেবে দিলাম পেন দেয়। তিনি বা সে 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 আমাকে একটি পেন দেয়। তাহলে এখানে ভার্ব কোনটা আগে দেখো। ভার্ব, সে ভার্ব হতে পারে না, কাজ করা বোঝাচ্ছে না, এখানেও ভার্ব বোঝাচ্ছে না, একমাত্র ভার্ব বোঝাচ্ছে দেয়। তাহলে প্রথমে সাবজেক্ট লাগবে গঠনে। সাবজেক্ট দিতে গেলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলাম, কে পেন দেয়, কে দেয়, সে দেয়। তাহলে এটা আমাদের সাবজেক্ট হলো। এইবার অবজেক্ট কিভাবে জানবো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো। তাহলে সে কি দেয়, পেন দেয়, একটা অবজেক্ট। আর কাকে দেয়, আমাকে, এই একটা অবজেক্ট। এই বাক্যে কিন্তু দুখানা অবজেক্ট আছে, সেটা থাকতে পারে। এবার আমরা তার গঠন করব, আশা করি তোমরা পারবে, তাও একটু করে দিই। তাহলে এখানে হি হলো সাবজেক্ট। এবার ভার্ব গিভ। এবার এর পাশে কি এস বাই এস বসবে? কারণ দেখে নেই আমরা হিটা থার্ড পার্সন কিনা, অবশ্যই থার্ড পার্সন, এবং সিঙ্গুলার কিনা, হি মানে একজন বোঝাচ্ছে, অবশ্যই সিঙ্গুলার। তাহলে এর পাশে এস বাই এস বসলো, এস বসালাম, হি গিভস। এবার দুখানা অবজেক্ট, এবার তাহলে কোনটা আগে দেবো? আমাকে এই অবজেক্টটা আগে দেবো না একটি পেনের অবজেক্টটা আগে দেবো, এই প্রশ্ন থাকতে পারে। সব সময় পেন আগে না আমি আগে, পেন আগে না আমি আগে। তার মানে যেটা আমাদের প্রোনাউন থাকবে, আমাদের নিজেদের মানুষের যেগুলো থাকবে সেগুলো আগে দিতে হবে। তাহলে আমাকে আগে দিতে হবে, মি, তারপরে একটি পেন, এ পেন। একটা পেনের থেকে একটা মানুষ দাম বেশি, তাই মিটা আগে যাবে, এটা বোঝানোর জন্য বললাম, আর পেনটা পরে যাবে। হি গিভস মি এ পেন। আশা করি বোঝা গেল। পরের ক্লাসে আমরা এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সেরই নেগেটিভ ফর্মটা শিখব, এবং তারপরে ইন্টারোগেটিভ মানে প্রশ্ন কিভাবে করতে হয়, না কিভাবে করতে হয়, এবং ইন্টারোগেটিভ নেগেটিভও বা কিভাবে করতে হয়। এই টেন্সেরই পরপর 4টে ক্লাস হবে। সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর বাজে বাজে রিল দেবো না।